রাতটা ছিল অদ্ভুত। বাতাস থেমেছিল, পাখিরাও চুপ। কুয়াশা যেন জমে উঠেছিল প্রতিটা গাছের পাতায়। আর ঠিক তখনই লাজবুরাং গ্রামের পাহাড় ঘেরা নিস্তব্ধতায় কেউ একজন ফিরে এলো, যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, কিংবা বলা ভালো মুছে গিয়েছিল। কিন্তু কুয়াশা ভুলে রাখে না কিছুই, সে শুধু অপেক্ষা করে। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, সুকান্ত দাসের কলমে এক অমোঘ রাত্রির গল্প, কুহেলির প্রহেলিকা। মাছের ব্যাগটা আজ ভারী মনে হচ্ছিল ক্ষীরোদের। তবুও কাঁধের উপর কোনো রকমে ব্যাগটা ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল সে। চারপাশ থেকে একটা ঠান্ডা বাতাস মাঝে মাঝে ঘুরে ফিরে এসে তার খালি গায়ে লাগছে। গোটা শরীর জলে ভেজা, আর তার উপর ঠান্ডা বাতাস লাগায় ক্ষীরোদের কেমন যেন ঠান্ডা লাগছিল। কিন্তু ক্ষীরোদের অভ্যাস আছে এসবে। সেই ছোটবেলা থেকে বাবার সাথে রাতের বেলা নদীতে মাছ ধরতে যায় সে। এখন বাবা নেই, তাই তাকে একাই যেতে হয়। তাই এসব ছোটবেলা থেকেই অভ্যেস করে বসেছে ক্ষীরোদ। কিন্তু আজ তাকে একেবারে একা মাছ ধরতে আসতে হয়েছিল, কারণ গ্রামের বেশিরভাগ জেলেরা আজ অন্যদিকে মাছ ধরতে গেছে। সেখানে ক্ষীরোদ চাইলেই যেতে পারত, কিন্তু সে জানত আজ অন্য নদীতে না গিয়ে এই শাপলিংয়ের কাছে যদি সে একা আসে, তাহলে গোটা রাত সে একাই মাছ ধরতে পারবে। আসলে শাপলিংয়ের নদীতে আজ না আসার পেছনে গ্রামের মানুষদের অন্য একটা কারণ ছিল, আর সেই কারণটা ক্ষীরোদ কোনোদিন বিশ্বাস করে না। ভূত প্রেত এসব আবার হয় নাকি? এই এত বড় হয়ে গেল সে, অথচ কোনোদিন তেমন কিছুই দেখল না। হ্যাঁ, মাঝে মাঝে একা রাতে ফেরার সময় মনে হয় কেউ কিছু নিয়েছে তার থলে থেকে। কখনো মনে হয় যে তার পিছু পিছু কেউ আসছে, কিন্তু তাই বলে একটা অন্ধবিশ্বাসের জন্য একটা রাত একটা নদী ছেড়ে অন্য নদীতে মাছ ধরতে যেতে হবে? ক্ষীরোদের শক্ত বুকের পাটার ভেতর আত্মবিশ্বাস আর সাহস যেন ঝনঝনিয়ে ওঠে। এই তো সে একাই শাপলিংয়ে গিয়ে আজ মাছ ধরল, ভালো কিছু মাছও পেল। তারপর মাছগুলোকে তুলে নিয়ে ডিঙিটা শাপলিংয়ের পাড়ে বেঁধে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসছে। আকাশে চাঁদের আলো রয়েছে বলে পথও ভালোভাবে দেখা যাচ্ছে। এই জঙ্গলে মাঝে মাঝে সাপের উপদ্রব হয়, মাঝে মাঝে দু একটা জন্তু জানোয়ার পাশের জঙ্গল থেকে এসে ঢোকে বটে, কিন্তু তা নিয়ে ক্ষীরোদের তেমন চিন্তা নেই, কারণ তার কাছে এসব মিথ্যে কথা, এসব কোনো কিছুই বিশ্বাস হয় না তার। ক্ষীরোদ এইসব কথা ভাবতে ভাবতে নিজের মনেই একবার হেসে উঠল, আর হেসে ওঠার সঙ্গে সঙ্গেই তার মনে হলো আশেপাশে কারা যেন খুব চাপা স্বরে হেসে উঠল তার হাসি শুনে। মাঝে মাঝে এমনটা হয়। রাতচরা পেঁচা কিংবা অন্য কোনো রাত জাগা পাখির ডাক রাতে শুনলে মনে হয় হাসির শব্দ, কিন্তু আসলে তো তা নয়। তাও ক্ষীরোদ একবার পেছনের দিকে তাকিয়ে আশেপাশে দেখে নিল। পাহাড়ের ঢাল যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে এই ছোট্ট জঙ্গলটা। জঙ্গলটা পেরিয়ে গেলে এক পাশে নদী আর অপর পাশে ওদের গ্রামটা। জঙ্গল এখানে খুব একটা ঘন নয়, বড় বড় গাছগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যায় স্বচ্ছন্দে। পায়ের নিচে ঘাস এখানে ওখানে জন্মেছে বটে, তবে তারা সবার পায়ে লেগে লেগে সেভাবে বাড়তে পারে না। আসলে এই পাহাড়ি অঞ্চলের বেটে ঘাসগুলো খুব একটা বড় হয় না। সেই ছোট্ট থেকে আজ অবধি সেটাই দেখে আসছে ক্ষীরোদ। তাই কাঁধের উপর জলটাকে আর একটু শক্ত করে ধরে নিয়ে ফের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরও খানিকটা এগিয়ে যেতে হবে, তারপরই গ্রামের রাস্তা পড়বে। সেই রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই পড়বে ক্ষীরোদের বাড়ি। তার বাড়িটা গ্রামের একদম শেষের দিকে না হলেও তার বাড়ির পরে আর মাত্র 4-5টা বাড়ি আছে। বাড়িতে তার একা বুড়িমা হয়তো
তার জন্যই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে বোধহয়। আজ বারবার করে বারণ করে দিয়েছিল মা, শাপলিংয়ের কাছে যেতে না করেছিল। বিশেষ করে দিব্যি দিয়েছিল যাতে শাপলিংয়ের এই জঙ্গলটার মধ্যে সে না ঢোকে। কিন্তু ক্ষীরোদ কোনো কিছুই মানেনি। আর কথা শুনবেই বা কেন? একটা কুসংস্কার, অন্ধবিশ্বাসকে সবাই মনে মনে বিশ্বাস করে চলবে, আর ক্ষীরোদ কোনো যুক্তি ছাড়াই সেটা মেনে নেবে? ও আবার হয় নাকি? সে জানে পৃথিবীর সমস্ত মানুষ এসে যদি ক্ষীরোদকে কোনো একটা মিথ্যে কথা বলে, সেটাও সে কখনোই বিশ্বাস করবে না। সবাই বলেছে বলেই কি মিথ্যেটা সত্যি হয়ে গেল? নিজের মনে এমন যুক্তি সাজাতে সাজাতে আরও 2 পা এগিয়ে এসেছে ক্ষীরোদ। ঠিক তখনই পেছনের দিকে একটা খসখস শব্দ শুনতে পেল। বড় বড় গাছের পাতাগুলো মাটির উপর পড়ে শুকিয়ে পচে যায়। সেই পাতার উপর পা পড়লে খচখচ শব্দ হয়। কিন্তু সে স্পষ্ট দেখেছে আগেরবার সে যখন পেছনে তাকিয়েছিল, চারপাশে কেউ কোথাও ছিল না। এখান থেকে সেই শাপলিংয়ের নদীটা পর্যন্ত মোটামুটি সব স্পষ্টই দেখা যায়, আর চাঁদের আলোয় তো কারোর লুকিয়ে থাকার কোনো উপায় নেই। আবার পেছনের দিকে তাকিয়ে এদিক ওদিক দেখল ক্ষীরোদ। তারপর সামনের দিকে তাকিয়ে হেঁটে আসতে যাবে, ঠিক সেই সময় দেখতে পেল তার ডান পাশে একটা বড় গাছের তলায় কি যেন একটা দাঁড়িয়ে আছে। ক্ষীরোদের একবার দেখে মনে হলো ঘোড়ায় চড়া একটা মানুষ এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট হলেও লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা সামান্য অন্ধকার, তাই ভালোভাবে বোঝা যায় না কোনো কিছু। একটা অদ্ভুত শব্দ শুনতে পেল সে, যেন কোনো একটা জংলি পশু গর্জন করে চলেছে। আর তার সাথে আরও একটা জিনিস দেখতে পেল। ওই ঘোড়ায় চড়ে থাকা লোকটার হাতে লম্বা লাঠির মতন কি যেন একটা। ক্ষীরোদের কৌতূহল হলো, সে আরো 2 পা এগিয়ে যাবে, এমন সময় সেই ঘোড়ায় চড়া লোকটা যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটা গাছের অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসতেই ক্ষীরোদের বুকের ভেতরটা এই প্রথমবার বরফের মতো জমে গেল। যেটাকে সে ঘোড়ায় চড়া লোক বলে মনে করছিল, সেটা আসলে ঘোড়ায় চড়ে কোনো লোক নয়। তার সামনে এসে দাঁড়িয়েছে এই অঞ্চলে প্রচলিত থাকা কিংবদন্তি প্রাণী, যার শরীরের নিচের অংশটা ঘোড়ার মতন আর ওপরের অংশটা ঠিক একটা মানুষের মতো। যেন মানুষটার বুকের সামান্য নিচ থেকে কেউ ঘোড়ার সঙ্গে জুড়ে দিয়েছে। তার শরীরের প্রতিটা শিরা উপশিরা যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। তার মুখে ফুটে উঠেছে এক শয়তানের হাসি, আর সেই প্রাণীটার হাতে একটা লম্বা লাঠির মতন কিছু রয়েছে। সেই লাঠিটা থেকে একটা দড়ি ঝুলছে বোঝা যায়, তবে ব্যাপারটা স্পষ্ট নয়। তবে লোকটা হাতের লাঠিটা একটু সামনের দিকে বাড়িয়ে দিতেই তার প্রান্ত থেকে দুলতে থাকা দড়িটা ক্ষীরোদের সামান্য কাছে এগিয়ে আসে। আর তখনই ক্ষীরোদের মুখ থেকে একটা চাপা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। দড়িটার একদম মাথায় একটা চকচকে ধারালো বড় বড়শি দেখতে পেল ক্ষীরোদ। লোকটার মুখটা এই চাঁদের আলোয় অদ্ভুত বলে মনে হচ্ছে। তার মুখে যেন অনেক রাগ এসে জমা হয়েছে। তার মুখের আকারটাও বড় অদ্ভুত। তার মাথায় একটাও চুল নেই, 2টো কুচকুচে কালো চোখ, নাকের জায়গাটায় একটা গোল চ্যাপ্টা ছেঁদা, মুখের জায়গাটায় অদ্ভুত সাদা কতগুলো দাঁত ঝিকঝিক করছে। ক্ষীরোদ বুঝতে পারল এই শাপলিংয়ের জঙ্গলের মধ্যে এই পূর্ণিমার রাতে সে ঠিক কার পাল্লায় পড়েছে। এ আর অন্য কেউ নয়, ছোটবেলা থেকে গ্রামবাসীদের মুখে যার গল্প শুনে আসছে। আজ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মা যার কথা বলে তাকে বারবার সাবধান করেছিল, ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে ক্ষীরোদ। কয়েক মুহূর্ত সেই অদ্ভুত প্রাণীটার দিকে তাকিয়ে থাকার পরে ক্ষীরোদ সমস্ত যুক্তি ভুলে পেছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করল। আর সেটা শুরু করতেই বুঝতে পারল পেছন থেকে ঘোড়ার খুরের মতো শব্দ ভেসে আসছে। একবার পেছনে তাকিয়ে চাঁদের আলোয় সে যা দেখল, তাতে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন 2বারের বদলে 3বার ধক ধক করে উঠল একসাথে।
অদ্ভুত প্রাণীটা কিংবা লোকটা যাই হোক, সেটা এখন ক্ষীরোদের পিছু পিছু আসছে, আর মাথার উপর হাতের লাঠিটাকে সে ঘোরাচ্ছে। মাছ শিকার করার আগে মেছুরে যেমন করে মাথার উপর ছিপ তুলে সুতোটা ছুঁড়ে দেয় জলের দিকে, ঠিক তেমনভাবেই এই অদ্ভুত প্রাণীটা মাথার উপর ছিপটা তুলে ঘোরাচ্ছে। ঘোরাতে ঘোরাতে একসময় ছিপটা ক্ষীরোদের দিকে ছুঁড়ে দিল সে। লোকটার ছিপ ছুঁড়ে দেওয়ার ব্যাপারটা ক্ষীরোদ বুঝতে পেরেছিল, তাই সামান্য সময়ের জন্য একপাশে সরে গিয়ে বসে পড়ে আঘাতটা এড়িয়ে গেল। বড়শিটা বেশ বড় আর মোটা। ক্ষীরোদ বুঝতে পারছিল সে উল্টো দিকে দৌড়ে এসেছে। সে এখন এগিয়ে যাচ্ছে নদীর দিকে, কিন্তু এই মুহূর্তে যে আর কিছুই করার নেই। ক্ষীরোদের হাত থেকে তার মাছের জালটা কখন যেন পড়ে গেছে সে খেয়াল তার নেই। প্রাণপণে সে দৌড়ে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছে। একবার নদীর কাছে গিয়ে পৌঁছালে, নদীর জলে নামলে হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারে সে। কারণ সেই গল্পটা সে যতবার শুনেছে ততবারই শুনেছে ওই অদ্ভুত প্রাণী নাকি জলকে ভয় পায়। তাই প্রাণপণে আরও কিছুটা দূরে গিয়ে ক্ষীরোদ যখন নদীর ধারটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, ঠিক তখনই তার বুকের বাঁ দিকে কি যেন একটা এসে লাগলো। ক্ষীরোদ একটা হাত বাঁ দিকের বুকের ওপর রাখতেই বুঝতে পারল একটা বড়শি এসে বিঁধে গেছে তার বুকের বাঁ দিকে, আর তারপরেই বড়শিটা তার বুকের বাঁ দিকে আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। ক্ষীরোদ চেষ্টা করে বড়শিটা হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করতে লাগলো। সেটা উপড়ে ফেলতে চাইল, কিন্তু পেছন থেকে একটা অদ্ভুত টান তাকে আর সেই কাজটা করতে দিল না। তারপর ফরফর করে বড়শিটা তার বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে গেল। ক্ষীরোদের মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার বেরিয়ে এলো। ক্ষীরোদ যন্ত্রণায় মাটির উপর বসে পড়তেই বুঝতে পারল সেই অদ্ভুত প্রাণীটা তার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর হাতের ছিপটা ধরে টানতে শুরু করেছে। ক্ষীরোদ অবাক হয়ে দেখল তার গোটা শরীরটা ওই সামান্য বাঁশের কঞ্চির ছিপের টানে আর সুতোর টানে উঠে পড়েছে শূন্যে। মৃত্যুর আগের মুহূর্তে ক্ষীরোদ দেখতে পেল তার শরীরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সেই অদ্ভুত প্রাণীটার ঠিক সামনে। সেই মূর্তির ডান হাতের টানে তার গোটা শরীর বড়শির আগায় ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে তার দিকে। তার মুখের অদ্ভুত হাসি এখন যেন আরো কঠিন হয়ে উঠেছে। একটা ফ্যাসফ্যাসে শব্দ ক্ষীরোদ শুনতে পেল, কিন্তু তারপরে আর কিছু শোনার মতো অবস্থা রইল না। বুকের ভেতরের যন্ত্রণাটা আস্তে আস্তে যেন তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। দুটো চোখ বন্ধ হয়ে আসার আগে ক্ষীরোদ শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। যখন সে বুঝতে পারল তার বুকের যন্ত্রণাটা এখন আরো বেড়ে গেছে, তখন একবার সামনের দিকে তাকিয়ে আস্তে আস্তে দুটো শব্দ বলল সে, ঘোড়াপাক, ঘোড়াপাক। গ্রামের জেলের দলের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেল এক রাতের মধ্যে। কেউ আর শাপলিং নদীতে মাছ ধরতে যেতে চায় না। যে নদীর ধারে জঙ্গলে একটা দিন আগে ক্ষীরোদের মৃতদেহ পাওয়া গেছে, সেই নদীর ধারে আর কেই বা বুকের মাঝে সাহস জমিয়ে মাছ ধরতে যাবে। তাছাড়া ওই জঙ্গলে যে ঘোড়াপাকের আনাগোনা তা সবাই জানে। কেউ কখনো দেখেনি ঠিকই, কিন্তু কোনো কোনো পূর্ণিমার রাতে অনেক দূর থেকে দেখা যায় জঙ্গলের মধ্যে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তার মাথাটা মানুষের, এমনকি বুক পর্যন্ত সব মানুষের মতো, কিন্তু বাকি অংশটা ঘোড়ার মতো। টকবক শব্দ তুলে তারা জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়, কিন্তু কখনোই তারা ওই শাপলিংয়ের জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে না। সেখানে ওদের রাজত্ব। তবে চাঁদনি রাতে
সেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ গিয়ে পড়লে তার আর নিস্তার নেই। তার বুকের ভেতর বড়শি গেঁথে দিয়ে যায় ঘোড়াপাক। এমনটা অনেকবার গেঁথে দিয়ে গেছে। প্রথমে মারে, তারপর সেই মৃতদেহ সাথে করে তাকে তুলে নিয়ে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে সারা জঙ্গল ঘুরে বেড়ায়। আর তখন অদ্ভুতভাবে চিৎকার করে সেই ঘোড়াপাক। কাল রাতে সেই ঘোড়াপাকের চিৎকারের শব্দ গ্রাম থেকেই শোনা গেছে, কিন্তু অনেক বছর পর সেই ঘটনা আবার ঘটল। পই পই করে ক্ষীরোদকে সবাই বারণ করেছিল শাপলিংয়ের নদীর কাছে পূর্ণিমার রাতে না যেতে, কিন্তু ক্ষীরোদ কারোর কোনো বারণ শোনেনি, আর তার জন্য একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল। আমি তো বারবার বারণ করলাম ক্ষীরোদকে, ও কিছুতেই শুনলো না। ওকে বললাম আর সে পানে যেতে হবে না, চল মিয়া নদীতে যাই। কি করবি বলতো, ক্ষীরোদ তো একেবারে অমনি, বড্ড একঘুবে, একটা কথা শোনে না। কথাগুলো শুনলে কি আজকে এরকম অবস্থা হতো ওর? গ্রামের সবার মধ্যে গুজগুজ ফুসফুস চলতে লাগলো। সবাই এক বাক্যে স্বীকার করল যে ক্ষীরোদ যদি সেদিন সবার কথা না শুনে ওই শাপলিংয়ের ধারে না যেত, তাহলে এমনটা ঘটত না। ক্ষীরোদের মৃতদেহটা যখন পাওয়া গেছে, তখন তার বুকের ভেতরে একটা ক্ষত, সেই ক্ষত দিয়ে রক্ত ছড়িয়ে বাইরে পড়ছে। তার হাতে পায়ে সব জায়গায় আঘাতের চিহ্ন। দেখে মনে হচ্ছিল যেন মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেছে। তার চারপাশের মাটির অবস্থাটা দেখে তেমনই মনে হয়েছে। ক্ষীরোদের মৃতদেহটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছিল তার মা। ক্ষীরোদ, কত বারণ করলাম, শুনলি না আমার কথা। সেই সেই ওই শাপলিং এর ধারে গেলি, ওই নদীর পাড়ে পূর্ণিমা রাতে ঘোড়া পাকের দল নেমে আসে। আমার ছেলেটারে খেয়ে নিল ওই ঘোড়া পাক। ক্ষীরোদের মায়ের কান্নার ব্যথা সবার মনেই নাড়া দিয়ে যাচ্ছিল, কিন্তু কারোর আর কিছুই করার ছিল না। পরদিন সকালে ক্ষীরোদকে ফিরতে না দেখে কিছু গ্রামবাসী ওই শাপলিংয়ের জঙ্গলে গিয়ে তার প্রাণহীন দেহটা পড়ে থাকতে দেখে। তাদের সেই দৃশ্য দেখে রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা। তারা নিজেদেরকে সামলে ক্ষীরোদের দেহটা নিয়ে এসেছে। তারা সবাই মিলে তার মৃতদেহটাকে নিয়ে গিয়ে গ্রামের পাশের একটা শ্মশানের কাছে পুড়িয়ে দিল। তারপর যে যার মতো বাড়িতে ফিরে গেল। কিন্তু সবার মাথার মধ্যেই ব্যাপারটা রইল, কারণ ওই ঘোড়া পাকের গল্প তারা অনেক দিন আগে শুনলেও অনেক বছর ধরে কিন্তু তাকে আর দেখা যায়নি। যদিও পূর্ণিমার রাতে কেউ শাপলিংয়ের দিকে যায় না, তবুও হঠাৎ করে তার এমন আক্রোশের কারণ কেউ বুঝতে পারল না। তবে তারা বুঝতে পেরেছিল ব্যাপারটা এখানেই শেষ হবে না, এরপরেও আরও কিছু ঘটতে চলেছে। পরের ঘটনাটা ঘটল গ্রামে থাকা এক পাগলের সাথে। সে বরাবরই এই গ্রামেই থাকত। তার অনেক জমি জমাও ছিল, এমনকি তার বাড়িও বেশ ভালো ছিল। কিন্তু মাত্র কয়েকদিনের জ্বরে তার বউ আর মেয়েটা পরপর মারা যাওয়ার পরেই তার মাথাটা কেমন যেন খারাপ হয়ে গেল। আস্তে আস্তে সে জমি, বাড়ি, ঘর সব কিছুই হারালো। পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। কেউ কিছু দিলে খেত, না দিলে খেত না। পথের ধারে পড়ে থাকা সেই পাগলটাকেই এক পূর্ণিমার রাতের পরের দিন সকালে ওই শাপলিং নদীর ধারে জঙ্গলের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল। তার মৃত্যুটা ছিল আরও অদ্ভুত। তার গোটা শরীরটা যেন মাঝখান থেকে কেটে ফালা করে দিয়েছে। একবার দেখলে মনে হয় যেন কোনো একটা শক্তিশালী মানুষ তার বড় তরোয়ার কিংবা অন্য কিছু দিয়ে তার মাথার ওপর থেকে একদম দু পায়ের ফাঁক পর্যন্ত টেনে দিয়েছে। আর তার শরীরের অর্ধেকটা দুপাশের রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। এমন এক ভয়ঙ্কর মৃত্যু দেখে গ্রামের সবাই এবার প্রমাদ গুনল।
প্রথমে ক্ষীরোদের মৃত্যুটা তারা কোনোভাবে মেনে নিয়েছিল, কিন্তু এই মৃত্যুটা তাদের ভাবিয়ে তুলল। এমনিতেই লোকটা কারোর সাথে পাঁচে থাকতো না, তাই তাকে হঠাৎ মরতে হলে সমস্যাটা বেশ ঘোরতরই বলতে হবে। আর এমন নৃশংসভাবে যে মারতে পারে, তার মনে দয়া মায়া কিছু যে নেই তা আর বলার অবকাশ রাখে না। গ্রামের সবাই মিলে ঠিক করল পূর্ণিমার রাতে ওই দিকে না গেলেই হলো। এটা করতে পারলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু এইসবের মাঝে গ্রামের সবচেয়ে বয়স্ক একজন লোক এগিয়ে এলো। তিনি এতক্ষণ সবার কথা খুব মন দিয়ে শুনছিলেন। ওকে আটকানো যাবে না। ওই ঘোড়া পাক যখন একবার রক্তের স্বাদ পেয়েছে, তখন তাকে আটকানো যাবে না। তোমরা জঙ্গলে না গেলে সে নিজে চলে আসবে গ্রামে। দেখে নিও তোমরা আমার কথা মেলে কিনা। তিলকের কথায় সবাই চমকে উঠল। তারা আবার নিজেদের মধ্যে আলোচনা করল, আর সবশেষে একজন এগিয়ে এলো। কিন্তু এই বিপদ থেকে আমরা বাঁচবো কি করে তিলক খুড়ো? তাহলে কি এক এক করে গ্রামের সবাইকেও মেরে ফেলবে? রাতের অন্ধকারে ওর জায়গা দিয়ে মাছ নিয়ে এলে ও মাছের গন্ধে জেগে ওঠে। তাই ওকে আটকাতে গেলে আমাদের ওকে মাছ দিয়ে সন্তুষ্ট করতে হবে। কিন্তু তার জন্য পরের পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে। তার আগে কিছুই হবে না। এই কয়েকটা দিন তোমরা পারলে সাবধানে থেকো। আমার কেন জানি না মনে হচ্ছে ও যখন একবার জেগে উঠেছে, তখনও পূর্ণিমার রাত ছাড়া অন্য সময়ও সে গ্রামে এসে ঢুকতে পারে। যদি তাই হয় তাহলে তো আমাদের রাত জেগে পাহারা দেওয়া দরকার। যদি সে সত্যি গ্রামে এসে ঢোকে, তাহলে অন্তত এতগুলো মানুষকে একসাথে দেখে আর মশালের আলো দেখলে নিশ্চয়ই সে ফিরে যাবে। দানিশের কথায় তিলক খুড়ো দানিশের দিকে অদ্ভুত চোখে তাকালো। তারপর আগের মতোই আস্তে আস্তে মাথা নাড়ল। ও সামান্য প্রেত নয় দানিশ, ও হলো ঘোড়া পাক। ঘোড়া পাক আগুনে ভয় পায় না, ও ভয় পায় একমাত্র জল। কিন্তু মাছের জন্য সে জলের আশেপাশে ঘুরে বেড়ায়, তবে জলে নামে না। ওই প্রেত মহাশক্তিধর দানিশ। ওই প্রেত তার ছিপের বড়শির আগায় মানুষ গেঁথে নিয়ে তুলতে পারে। চাইলে সেই বড়শির আঘাতে মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীর দুটো আলাদা করে দিতে পারে। তোমরা ওকে সামান্য ভেবো না দানিশ, সামান্য ভেবো না। তোমরা জানো না ওই অশুভ শক্তি আমার কত বড় ক্ষতি করেছে। তিলক খুড়োর কথা অবিশ্বাস করবার সাহস কিংবা ধৃষ্টতা কারণ নেই। তিলক খুড়ো এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিলক খুড়োর বউ একদিন হঠাৎ কেমন যেন পাগল হয়ে গিয়েছিল, তাই ডাইনি সন্দেহে গ্রামের লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল একসময়। তারপর থেকে তিলক খুড়ো কেমন যেন বদলে গিয়েছিল। শান্ত হয়ে থাকতো সবসময়। গ্রামের মানুষের সাথে খুব বেশি কথা বলতো না, অথচ কোনো বিপদ হলে তখন সবার আগে এগিয়ে আসতো সে। তাই তাকে সবাই সম্মানের সাথে ভালোবাসত। তাই এই বৃদ্ধরই লাঠি হাতে টুকটুক করে চলে যাওয়ার দিকে সবাই বেশ চিন্তিত হয়েই তাকিয়ে রইল। কিন্তু সবাই বুঝতে পারল অভিজ্ঞ তিলক খুড়ো যখন ভয় পেয়েছেন তখন ব্যাপারটা ভালো নয়। তবুও তারা সবাই মিলে একটা দল গঠন করল। গ্রামের শক্তিশালী সাহসী পুরুষদের নিয়ে একটা দল তৈরি করা হলো।
সেই দল প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়বার পরে গ্রামের চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দেবে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। তিলক্ষুরও যখন বলেছেন ওই ঘোড়াবাঘ গ্রামে এসে ঢুকবে, তখন সে ঢুকবেই। মহিন, দানিশ, যুগল সবাই মিলে এক দলেই রইল। তারা ঠিক করল অন্ধকার হওয়ার পর মশাল হাতে ঘুরে ঘুরে তারা পাহারা দেবে। তবে জল এখানে তো পাওয়া যাবে না। জল আনতে গেলে তাদের হেঁটে যেতে হবে সেই সাপলিং পর্যন্ত। তাদের এই গ্রামে জলের কষ্ট বড্ড বেশি। এই গ্রামটা পাহাড়ের একদম কোলে ঠিকই, কিন্তু ঝর্ণার জল আনতে গেলেও পাহাড় বেয়ে বেশ খানিকটা ওপরে উঠে ঝর্ণার কাছে পৌঁছাতে হয়। তাই চারিদিকের কথা ভেবে সমস্তটা ঠিক করে নিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হলো তারা যেন রাতে বাড়ির বাইরে না আসে। তারা সারা রাত পাহারা দেবে জেনেই গ্রামের লোকেরা একরকম নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল। তবে সবার মনেই ভয় রইল সেই ঘোড়াপাকের অশুভ শক্তির প্রতি, কারণ সেই পাগলের দুভাগ হয়ে যাওয়া মৃতদেহটা গ্রামের কেউই ভুলতে পারেনি। অনেক রাত পর্যন্ত পাহারা চলল। মোট 10 জনের একটা দল 5 জন 5 জন করে দুভাগে ভাগ করে নিয়ে গ্রামের রাস্তায় তারা ঘোরাফেরা করতে থাকল। একটা দল রইল গ্রামের সামনের দিকের রাস্তায়, আর একটা দল রইল গ্রামের ঠিক পেছনের দিকটায়, যেখান থেকে পাহাড় শুরু হয়েছে সেদিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া রাস্তাটায়। তারা বসার জন্য একটা জায়গা তৈরি করে রেখেছিল। 1 ঘন্টা অন্তর সেখানে সবাই এসে বসে সামান্য নেশা ভান করতে লাগলো আর কিছু শুকনো খাবার খেতে লাগলো। একটা গোটা রাত এইভাবে কাটিয়ে দেওয়া তো সহজ কাজ নয়। তার জন্য এইসব কিছুর তো প্রয়োজন হবেই। তাই তারা এইসবের ব্যবস্থা আগেই করে রেখেছিল, আর তাদের খাবার আর নেশার জিনিস যাতে চুরি না হয় সেই জন্য সেখানে 2 জনকে বসিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে একবার তারা সবাই এসে অল্প নেশা আর অল্প খাওয়া দাওয়া করে চলে গেছে। তাই খাবারের পাহারায় থাকা 2 জন একটা তাঁবু খাটিয়ে তার ভেতরে বসে নেশার জিনিস আগলাচ্ছে আর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। আচ্ছা ভাই, ওই ঘোড়া গ্রামের ভেতরে ঢুকে কি করবে? হ্যাঁ, গ্রামের মানুষ তো তার কোনো ক্ষতি করেনি, আর কেউ ওর সামনে দিয়ে এখন তো মাছও আনছে না। তাহলে গ্রামে ঢুকে ও গ্রামের মানুষকে মারবেই বা কেন? আরে গ্রামের মানুষ ওর কোনো ক্ষতি করেনি, কিন্তু ওই ক্ষীরোদ তাকে জাগিয়েছে। আর তিলক খুড়ো যখন বলেছেন তখন তার কথা কি আর অবিশ্বাস করা যায়? বাবার মুখে শুনেছি উনি নাকি অনেক কিছু জানেন। তাহলে আমরা তিলক খুড়োকেই বলছি না বা কেন ওই ঘোড়া পাককে গ্রাম থেকে তাড়িয়ে দিতে? কেন শুধু শুধু আমরা রাত জেগে পাহারা দিচ্ছি? চুপ চুপ, এখন আর ওর নাম নিস না। তিলক খুড়ো তো বলেছেন সামনে পূর্ণিমার রাতে ওরা একটা ব্যবস্থা করবেন। এখন আর আমাদের ওসব ভেবে লাভ নেই। একটা কাজ কর, তুই গ্লাসটা আমাকে দে, একটু খাই, না হলে বুকে বল পাবো না। সুবা আর জিদান নেশার মধ্যে ডুবে গেল, কিন্তু তারা খেয়াল করল না কখন তাদের তাঁবুর ঠিক পেছনের দিকটায় একটা কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। ছায়ামূর্তিটা বড় অদ্ভুত ধরনের। নিচের অংশটা ঘোড়ার আর ওপরের অংশটা ঠিক মানুষের মতো, আর তার মাথার উপর একটা ছোট্ট লাঠির মতন জিনিস ঘুরিয়ে চলেছে অনেকক্ষণ ধরে। তারপর তাদের সামনে এসে দাঁড়িয়ে যখন হাতের সেই ছিপের একটা অংশ জিদানের বুকের ভেতরে ঢুকিয়ে দিল, তখন সুবার নেশা কাটল। সে একটা চিৎকার করে পালাতে যেতেই অদ্ভুত মসৃণ ভাবে সেই বড়শিটা জিদানের বুকের ভেতর থেকে বেরিয়ে এসে এবার গিয়ে বিঁধল সুবার গলায়। দেখতে দেখতে তাঁবুর ভেতরে ছটফট করতে করতে সুবার আর জিদানের শরীরটা স্থির হয়ে গেল। পাহারাদারেরা যখন তাঁবুর কাছে ফিরল, তখন তার ভেতরে ঢুকতেই তাদের চোখ কপালে উঠল। তাঁবুর ভেতরে সব লণ্ডভণ্ড, আর সেই সবের মাঝখানে খেলনার মতো পড়ে আছে জিদান আর সুবার শরীরটা। জলের মতো রক্ত বয়ে ভিজিয়ে দিয়েছে পুরো মাটিটা। তাদের শরীরে যে প্রাণ নেই সেটা আর কাউকে বলে দিতে হবে না। গোটা গ্রাম আরও একবার কেঁপে উঠল এই ঘটনায়। এবার একেবারে গ্রামের মধ্যে ঢুকে এসেছে সেই ঘোড়া পাক, আর
খালি ঢুকেই ক্ষান্ত নয়, সে আবার একসাথে দুজনকে এবার মেরে রেখে গেছে। কিন্তু গ্রামের মানুষ একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না, তাদের উপর ওই ঘোড়াপাক বারবার আক্রমণ করছে কেন? এমন কি হয়েছে যাতে এত বছর পরে তাকে আবার জেগে উঠতে হলো? তিলক-খুড়ো মনে মনে কিছু একটা বুঝতে পেরেছিলেন ঠিকই, কিন্তু সেটা এখনই বলা যাবে না গ্রামবাসীদের, বললে তারা সবাই আরও বেশি ভয় পেয়ে যাবে। তাই তিনি সমস্ত ব্যাপারটা মনের মধ্যেই রেখে দিয়ে পূর্ণিমা রাতের অপেক্ষা করতে লাগলেন। গ্রামের যে কজন সেদিন পাহারাদারের কাজের জন্য বহাল হয়েছিল তারা আর তিলক-খুড়ো মিলে গোপনে কিছু সলা পরামর্শ করতে লাগলো। তবে গ্রামের লোকেদের বলা হলো রাতের বেলা তারা যেন কোনোভাবেই আর বাইরে না বেরোয়, এমনকি কেউ যদি রাতের বেলা তাদের বাড়িতে গিয়ে ডাকে তাহলেও নয়। গ্রামের মানুষ এরপরে আর রাতের বেলা বাইরে থাকার সাহস দেখাতে পারল না, কারণ তাদের মধ্যে থেকেই দুটো মানুষ এক রাতের মধ্যে বীভৎস মৃতদেহে পরিণত হয়েছে। এই নিয়ে গ্রামে মোট 4 জন মারা গেছে মাত্র 2 মাসের মধ্যে। তাই তিলক-খুড়োর কথায় তারা সবাই রাতে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। শুধু তিলক-খুড়ো আর ওই 10 জনের দলটা তিলক-খুড়োর বাড়ির কাছে মাঝে মাঝে কি যেন করতে লাগলো, তবে সে খবর আর কেউ রাখল না। দেখতে দেখতে এসে উপস্থিত হলো সেই বহু প্রতীক্ষিত পূর্ণিমার রাত। গ্রামের যারা এতদিন জানত না তারাও আজ জানতে পারল। পূর্ণিমার এই রাতে বেশ কয়েকজন শক্তপোক্ত মানুষকে নিয়ে তিলক-খুড়ো যাবেন ওই শাপলিং নদীর ধারের জঙ্গলে। ওই জঙ্গলে গিয়ে পূর্ণিমার রাতে তারা মুখোমুখি লড়াই করবে ঘোড়াপাকের সাথে, আর তারপর তাকে ওই জঙ্গল থেকে বিতাড়িত করার কোনো একটা উপায় তারা বের করেই ফিরবে। ওরা জানতো এছাড়া এই প্রেতের হাত থেকে উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা নেই। তিলক-খুড়ো যখন বলেছেন তখন তিনি কিছু একটা ঠিক করবেন, কিন্তু তবুও একটা ভয় তাদের মনে ছিল। তিলক-খুড়োর কাছে যে সামান্য কিছু গুপ্তবিদ্যা রয়েছে তা তারা জানে, কিন্তু তাই বলে ঘোড়াপাকের মতন এমন ভয়ঙ্কর কোনো প্রেতকে আটকানো কি তার ক্ষমতার মধ্যে পড়ে? তাকে ভরসা করা ছাড়া আর কোনো উপায়ও তো কিছু নেই। গ্রামের লোক অপেক্ষা করতে লাগলো। তিলক-খুড়ো গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে সেই পূর্ণিমার রাত নামার আগে সন্ধ্যের দিকেই চলল শাপলিংয়ের জঙ্গলে। জঙ্গলে ঢুকতেই ওদের সবার শরীরটা কেমন যেন ঝমঝম করতে লাগলো। এমনি এদিকটায় বেশি কেউ আসে না, আর ক্ষীরোদের ঘটনার পর থেকে তো কেউ এদিক মারায়নি। পাহাড়ের কোলে যে কটা গ্রাম আছে তাদের মধ্যে এই গ্রামটাই সব থেকে শেষে, আর তাদের গ্রাম পেরিয়েই শাপলিংয়ের জঙ্গল, জঙ্গল পেরিয়েই নদী, নদীর ওপারে শুরু হয়েছে পাহাড়ি রাস্তা। এদিকটা শুধু মানুষ কেন, পশু পাখি কোনো কিছুই পাওয়া খুব একটা সহজ বলে মনে হলো না। আর সেসবের মধ্যে দাঁড়িয়ে এই 6টা মানুষ আর তিলক-খুড়ো প্রথমে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল, তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তিলক-খুড়ো নিজের ঝোলার ভেতর থেকে কি একটা গুঁড়ো হাতে নিয়ে চারপাশে ছড়িয়ে দিল। যতক্ষণ আমি তোদের সাথে আছি ততক্ষণ তোদের কোনো ভয় নেই। ওই বয়স্ক মানুষটা যে লাঠি ঠুকঠুক করে হাঁটে, তার গলার জোর এবং মুখের ভাব দেখে এই শক্ত সামর্থ্য মানুষগুলোও কেমন যেন সাহস পেয়ে গেল। তারা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগল। তিলক-খুড়ো তাদেরকে সেখানে দাঁড় করিয়ে জঙ্গলে ঘুরতে লাগলেন। বারবার মাটির দিকে তাকিয়ে কি একটা খোঁজেন, আর মাঝে মাঝে নিচু হয়ে মাটিতে হাত দিয়ে কি একটা তুলে নিয়ে বোঝার চেষ্টা করেন। কিন্তু একটু রাত বাড়তেই মাটিতে আর কোনো কিছু দেখা গেল না। তখন তিলক-খুড়ো ওদের কাছে এসে তার কাপড়ের ঝোলাটা চেয়ে নিলেন। তারপর কাপড়ের ঝোলা থেকে কতগুলো অদ্ভুত দেখতে কড়ি বার করলেন। সেই কড়িগুলো মাটির ওপর একটা নির্দিষ্ট জায়গায় অদ্ভুত একটা নকশার আকারে ছড়িয়ে রেখে দিলেন।
নকশাটার আকার বলে বোঝানো সম্ভব নয়, ওটা সবার পরিচিত কোনো আকারও নয়। আমি যতক্ষণ না বলবো ততক্ষণে গাছতলা থেকে কেউ সরবি না। আমি তোদের গণ্ডি কেটে দিচ্ছি, তার বাইরে এলেই কিন্তু বিপদ। কথাটা বলেই তিলক-খুড়ো গাছের চারপাশে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত স্বরে মন্ত্র জপ করতে লাগলেন। সেটা দেখে এতক্ষণ ধরে তার সঙ্গে আসা মানুষগুলো যেন আরো বেশি ভয় পেতে শুরু করলো। তারা হয়তো কিছু বলতো, কিন্তু তিলক-খুড়ো যেন তাদের মনের কথা বুঝে গেলেন। চুপ, আর কোনো কথা নয়। এখন কথা বললে কিন্তু বিপদ বাড়বে। চুপ করে বসে থাক, আমি যখন বলবো তখন তোরা লাঠি নিয়ে আক্রমণ করবি। কথাটা সবাই শুনল বটে, কিন্তু সামান্য লাঠি দিয়ে কি সেই ঘোড়া পাখির সাথে মোকাবেলা করা যাবে? মনে মনে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে লাগলো ওরা। তিলক-খুড়ো তার সামনে সাজিয়ে রাখা কড়িগুলোর মাঝখানে একটা কাঠের হোমকুণ্ড তৈরি করে তাতে আগুন জ্বালালেন। তারপর সেই আগুনের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অদ্ভুত স্বরে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এবার ভয়ে প্রাণ জ্ঞান হারিয়ে ফেলল। কি করছে বলতো খুড়ো? এখানে আমাদের ডেকে এনে এইভাবে দাঁড় করিয়ে রাখলো, আর এখন নিচে বসে বসে এসব কিসের মন্ত্র পড়ছে? তিলক-খুড়ো কোনো একটা গুপ্ত পদ্ধতিতে বোধহয় সেই ঘোড়া পাককে আটকানোর চেষ্টা করছেন, বুঝলি? বাকিরা অবাক হয়ে তিলক-খুড়োর দিকে তাকিয়ে রইল। চাঁদের সামান্য আলো তার মাথার উপর এসে পড়েছে, আর সেই আলোয় মানুষটাকে অদ্ভুত লাগছে। সেই কড়িগুলোর উপর চাঁদের আলো পড়ে চকচক করছে। আগুনের সামনে বসে খুড়ো অদ্ভুতভাবে হাত নাড়িয়ে এবার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে কিছু মন্ত্র পড়ছে। গাছের ঘেরা জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থেকে ওরা সেদিকেই তাকিয়ে আছে। এমন সময় দূর থেকে একটা খুরের শব্দ ভেসে এলো, আর সেই শব্দটা ভেসে আসার সঙ্গে সঙ্গেই ওরা বুঝতে পারল জঙ্গলের চারপাশের পরিবেশে সামান্য কি যেন একটা পরিবর্তন হয়ে চলেছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল বটে, কিন্তু এখন যেন সেই ঠান্ডাটা আরো বেশি তীব্র হতে শুরু করেছে, আর তার সাথে ভেসে আসছে সেই কাঁচা মাছের গন্ধ। দেখতে দেখতে চারপাশটা সেই গন্ধে ভরে ওঠার সঙ্গে সঙ্গেই এবার ওরা বুঝতে পারল একটা নয়, যেন অনেকগুলো খুরের শব্দ পাচ্ছে তারা। খুড়ো, ও খুড়ো, ওরা যে আসছে এদিকেই। খুড়ো। তিলক-খুড়ো মাথা তুলে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তার চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত উজ্জ্বল হয়ে উঠেছে। এই চাঁদের আলো ভরা রাতে ওদের সামনে যিনি বসে আছেন সেই তিলক-খুড়ো আর ওদের চেনা তিলক-খুড়োর মধ্যে কোনো মিল নেই। তিলক-খুড়োর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওরা বেশ ভয় পেয়ে গেল। তিলক-খুড়োর দুটো উজ্জ্বল চোখ, তার মুখের চারপাশে বলি রেখার দাগ, সেই সমস্ত কিছু ছাড়িয়ে তার মুখটা হঠাৎ অদ্ভুত লাল হয়ে উঠেছে। আর তার সাথে যেটা দেখে ওরা আরো বেশি ভয় পেল সেটা হলো তিলক-খুড়োর মুখটা কেমন যেন অদ্ভুত হাসি মাখা। তিলক-খুড়ো আবারও বেশ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে ফের নিজের কাজে মন দিলেন। ওরা বুঝতে পারল শাপলিং নদীর ধার ধরে ঠিক তাদেরই দিকে এগিয়ে আসছে ঘোড়ায় চাপা মানুষের মতো কয়েকটা ছায়া মূর্তি। এই জঙ্গল বেশি ঘন নয়, বড় বড় গাছ রয়েছে ঠিকই, কিন্তু তাছাড়া বাকি সব কিছুই দেখা যায় চাঁদের আলোয়। তারা স্পষ্ট দেখতে পেল এবার সামনের রাস্তা ধরে কতগুলো অদ্ভুত প্রাণী ওদের দিকে এগিয়ে আসছে। সেই প্রাণীগুলোর হাতে ধরা রয়েছে একটা মোটা লাঠির মতো ছিপ, আর তার ডগায় ঝুলছে বড়শি। সেই ছিপটা ওরা মাথার উপর বন বন করে ঘোরাচ্ছে, আর সেভাবেই আস্তে আস্তে এগিয়ে আসছে
তাদের দিকে। ছায়ামূর্তিগুলো আরও কিছুটা এগিয়ে আসার সাথে সাথে তাদের মুখ দেখতে পেয়ে ওদের সবার বুকের ভেতরটা শুকিয়ে গেল ভয়ে। এমন অদ্ভুত হিংসার রাগ মেশানো ভয়ঙ্কর মুখ ওরা এর আগে কখনো দেখেনি। এদের দেখেই মনে হচ্ছে এরা স্বয়ং শয়তানের দূত, যেন মানুষ আর প্রাণী মিশিয়ে একটা অদ্ভুত অশুভ শক্তি তৈরি হয়েছে। তিলক খুড়োর কিন্তু সেদিকে মন নেই। তিনি একভাবে নিজের মন্ত্র পড়ে চলেছেন। সেই অদ্ভুত প্রাণীগুলো তিলক খুড়োর একদম পাশ দিয়ে এগিয়ে এসে গাছটার সামনে এসে দাঁড়ালো। 6-7 জনের একসাথে চিৎকারে চারপাশটা গম গম করে উঠল, কিন্তু ওরা অনেক চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারল না। যেন কোনো একটা অদ্ভুত শক্তি ওদের সেই গাছের বেষ্টনের মধ্যে বেঁধে রেখেছে। ওদের চিৎকার তিলক খুড়োর কানে যত বেশি যেতে লাগলো, তত তিলক খুড়োর মুখের হাসিটা বিকট হয়ে আসতে লাগলো। একসময় সেই অদ্ভুত প্রাণীগুলোর ছিপে লাগিয়ে রাখা বড় বড় বড়শিগুলো এসে ওদের বুকে, পিঠে, চোখে গেঁথে যেতে লাগলো। আর সেই মরণ আর্তনাদ ছাড়িয়ে শোনা যেতে লাগলো একটা হাসি, তিলক খুড়োর হাসি। তিলক খুড়ো হাসছে বড় অদ্ভুতভাবে। আস্তে আস্তে তার মুখটা কেমন যেন বদলে যেতে লাগলো, আর সেই মুখের হাসিটা যেন একটা পিশাচের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তার হাসি সাপলিংয়ের বড় বড় গাছের গায়ে ধাক্কা খেয়ে ছিটকে এসে লাগলো গাছের নিচে পড়ে থাকা মৃতদেহগুলোর ওপর। ততক্ষণে একটু আগে এগিয়ে আসা সেই বিভৎস প্রাণীগুলো যে পথ ধরে এসেছিল সেই পথ ধরেই ফিরে গেছে। যাওয়ার আগে 2-1টা শরীরকে একেবারে মাঝখান থেকে ছিন্ন ভিন্ন করে রেখে গেছে। কারোর চোখ বাইরে বেরিয়ে এসেছে, কারোর বুকের মাঝখানে গভীর ক্ষত দিয়ে হৃৎপিণ্ডের অর্ধেকটা দেখা যাচ্ছে। তিলক খুড়ো কিছুক্ষণ তার সামনে রাখা কুঁড়ি দিয়ে আঁকা যন্ত্রের সামনে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে গাছটার সামনে এসে মৃতদেহগুলোকে খুব নিরীক্ষণ করে দেখতে লাগলো। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে 2টো হাত তুলে চিৎকার করে উঠল তিলক খুড়ো। আমি প্রতিশোধ নেব। আমার চোখের সামনে আমার স্ত্রীকে মেরে ফেলার প্রতিশোধ আমি নেবই। এই গ্রামের কোনকে বাঁচতে দেব না, কাউকে না। পরদিন সকালে তিলক খুড়ো গ্রামে ফিরে এসে খবর দিল সেই অদ্ভুত অশুভ শক্তি সবাইকে মেরে রেখে গেছে, এমনকি তাকেও আক্রমণ করেছিল, কিন্তু তিনি কোনো রকমে রক্ষা পেয়েছেন। তিনি ডান হাত তুলে একটা কাটা জায়গা দেখালেন। তার মাথার পাশে সামান্য চোট, পায়ে চোট, এমনকি শরীরের নানান ক্ষতস্থান দিয়ে বেরিয়ে আসছে রক্ত, সবই দেখালেন। সবাই জানল তিনি কোনোভাবে বেঁচে গেছেন, কিন্তু বাকিদের তিনি বাঁচাতে পারেননি। গ্রামের কেউ কেউ তিলক খুড়োর কথায় বিশ্বাস করল, আবার কেউ কেউ তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু তারা যখন সবাই মিলে সেই জঙ্গলের গাছের তলায় গিয়ে পৌঁছালো, তারপর তারা যা দেখতে পেল তাতে তাদের মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব উড়ে গিয়ে তার জায়গায় তৈরি হলো শতাব্দী প্রাচীন এক ভয়। গ্রামের সাহসী সন্ডা মার্কা কয়েকটা পুরুষের শরীর সেই গাছটার নিচে যেন প্রচণ্ড আক্রোশে কেউ ফালা ফালা করে রেখে গেছে তাদের শক্তির প্রমাণ হিসাবে। কারণ মুখের পাশ থেকে মাংস উঠে এসেছে, তো কারোর হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন নরকের মৃত্যু খেলার প্রকৃত দৃষ্টান্ত। তিলক খুড়ো বারবার দুঃখ করে জানালেন তিনি অনেক চেষ্টা করেও ওদের বাঁচাতে পারেননি। ওই একটা ঘোড়াপাকের প্রেত তাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে বসেছিল,
কিন্তু যেহেতু তার সামান্য কিছু বিদ্যা জানা আছে, তাই দিয়ে তিনি কোনো রকমে বেঁচে ফিরে এসেছেন। এরপর আর পূর্ণিমা পর্যন্ত কিছুই হলো না। গ্রামের মানুষ ভাবল হয়তো এত রক্ত পেয়ে ঘোড়াপাকের আক্রোশ মিটেছে। তিলক খুড়োও বলেছিলেন তিনি এমন একটা মন্ত্রে ওই ঘোড়াপাকদের বেঁধেছেন যাতে পূর্ণিমার রাত ছাড়া তারা আর বাইরে বেরোতে না পারে। সত্যিই একটা গোটা মাস আর কিছুই হলো না। গ্রামের মানুষ নিশ্চিন্ত মনে বাড়ির বাইরে রাতের বেলাতেও বের হতো, তবে শাপলিংয়ের জঙ্গলটা তারা সবাই এড়িয়ে চলার চেষ্টা করত। শুধু তিলক খুড়ো মাঝে মাঝে সবার চোখের আড়ালে সেই শাপলিংয়ের জঙ্গলে গিয়ে বসে কোনো একটা গুপ্তবিদ্যার সাধনা করত। এভাবেই কেটে গেল কয়েকটা মাস। একদিন গ্রামের মোড়লের ছেলে ধুবাল রাতের বেলা তিলক খুড়োকে ওই শাপলিংয়ের জঙ্গলের দিক থেকে এসে গ্রামে ঢুকতে দেখতে পেল। ধুবাল কোনো একটা কাজে গ্রামের বাইরে গিয়েছিল। তার ফিরতে ফিরতে রাত হয়েছিল বলেই সে শাপলিংয়ের জঙ্গলের দিক দিয়ে না এসে একটা পাহাড়ের রাস্তা ধরে গ্রামে ঢুকছিল। আর সেই সময় তিলককে শাপলিংয়ের জঙ্গলের দিক থেকে সে ফিরতে দেখে। এমনিতেই তিলক খুড়োর ওপর তার সামান্য একটা সন্দেহ ছিল, যেখানে অতগুলো শক্তপোক্ত পুরুষ মানুষ ঘোড়াপাকের হাতে প্রাণ হারালো, সেখানে এই বয়স্ক মানুষটা বেঁচে গেল কি করে, সেটাই তার মাথায় ঢুকছিল না। এই রাতের বেলা তাকে জঙ্গল থেকে বেরোতে দেখেই সে দুইয়ে দুইয়ে চার করল। সে বুঝতে পারল ওই ঘোড়াপাক আর তার গ্রামের মানুষের মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে তিলক খুড়োর হাত আছে। কিন্তু তিলক খুড়ো এত কিছু করতে যাবে কেন, এটা তার মাথায় এলো না। সেদিন বাড়ি ফিরে এসে ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলল না। নিজের মনেই ভাবতে লাগলো সারা রাত ধরে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সে। সকালে যখন ঘুম ভাঙল তখন ধুবালের হঠাৎ মনে পড়ে গেল অনেক বছর আগে তিলক খুড়োর বউকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের সমস্ত লোকেরা পুড়িয়ে মেরেছিল। কিন্তু তারপর তো এতগুলো বছর পেরিয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই ধুবালের হঠাৎ মনে হলো তিলক খুড়ো কি ওই লোকগুলোকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল ঘোড়াপাকগুলোকে দিয়ে ওদের মেরে ফেলার জন্যে। ব্যাপারটা তার মাথায় আসতেই সে তার বাড়ির লোককে জানালো। ধীরে ধীরে গ্রামের সবাই কথাটা জানল, আর জানতেই দেখা গেল দুই একজন মানুষের মনে এই একই সন্দেহ ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। গ্রামের সবাই মিলে ঠিক করলো একবার তিলক খুড়োর বাড়ি যাবে, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা গেল তিলক খুড়ো নেই, আর সময়ের ফেরে সেই দিনটাই ছিল পূর্ণিমা। রাত একটু বাড়তেই শাপলিংয়ের জঙ্গল থেকে অবদ্ধ ভাষায় মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসতে লাগলো। দেখা গেল তিলক খুড়ো সেই জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সেই আগের রাতের মতোই একটা চিহ্ন বানিয়ে তার ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে অদ্ভুত স্বরে মন্ত্র উচ্চারণ করে চলেছে। কিছুক্ষণ এইভাবে চলার পরই তার চারপাশে এসে জড়ো হলো কয়েকটা ছায়া, যাদের মাথাটা মানুষের মতো আর বুক থেকে বাকিটা ঘোড়ার মতো। তাদের হাতে সেই অদ্ভুত মোটা ছিপ, কিন্তু এখন সেই ছিপগুলো তারা নামিয়ে ধরে রেখেছে। তারা তিলক খুড়োর চারপাশে খুব আস্তে আস্তে ঘুরে বেড়াতে লাগলো। চারপাশটায় একটা অদ্ভুত ঠান্ডা বাতাস যেন বড় বড় গাছের গায়ে ধাক্কা খেয়ে ঘুরে ফিরে আসতে লাগলো। শাপলিংয়ের নদীর ধার থেকে জলের শব্দ ভেসে আসছে, আর সেই পাহাড়ি ঝর্ণার শব্দটাও ভেসে আসছে বহু দূর থেকে। এই সব কিছু ছাড়িয়ে শোনা যাচ্ছে তিলক খুড়োর মন্ত্র উচ্চারণের শব্দ। অদ্ভুত স্বরে মন্ত্র উচ্চারণ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। যা, তোরা সব গ্রামের দিকে যা। গ্রামের তা মানুষকেও অজান্ত ছাড়বি না। গোটা গ্রামকে শ্মশান বানিয়ে দিবি। যা যা যা।
তিলকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা একটা করে সেই ঘোড়া পাক এগিয়ে যেতে লাগলো গ্রামের দিকে। গ্রামের মানুষরা কেউ জানতেও পারল না তাদের দিকে এগিয়ে আসছে স্বয়ং মৃত্যু। এদিকে ধুবালের যখন সন্দেহ হয়েছিল এই সমস্ত কিছুর পেছনে তিলক খুড়োর হাত থাকতে পারে, তখনই সে সকালবেলা চলে গিয়েছিল পাশের গ্রামে এক বজ্রযানী লামাকে ডেকে আনতে। তার কাছে গিয়ে সমস্ত কিছু বলতেই বৃদ্ধ লামা বেশ কিছুক্ষণ চুপ করে ধ্যানমগ্ন হয়ে বসে থাকলেন। তারপর যখন চোখ খুললেন তখন তার চোখে ভয়। বড় দেরি করে ফেলেছিস। আজ রাতেই ওই সাক্ষাৎ শয়তানের দল শেষ মারণ কামড় দিতে চাইছে, কিন্তু এসব তো একা একটা মানুষের কাজ হতে পারে না। না, এখানে থেকে কিছুই বোঝা যাবে না। হাতে সময়ও কম, আর অপেক্ষা করলে হবে না, এক্ষুনি চল। সেই লামাই ধুবালের সাথে এসে লুকিয়েছিল গ্রামে ঢোকার রাস্তার ঠিক পাশেই। যদি শাপলিংয়ের জঙ্গল থেকে কেউ গ্রামে আসতে চায় তাহলে তাদের সামনে তাকে পড়তেই হবে। একটা অন্ধকার জায়গায় তারা দুজন সন্ধ্যের পর থেকেই দাঁড়িয়েছিল। এমনকি তারা তিলক খুড়োকে ওই জঙ্গলের মধ্যে ঢুকতেও দেখেছে। কিন্তু এখন জঙ্গলের দিক থেকে পরপর কয়েকটা ঘোড়া পাককে আসতে দেখেই লামা খুব আস্তে আস্তে কি একটা মন্ত্র উচ্চারণ করতে করতে গ্রামে ঢোকার রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। তারপর কেমন একটা অঙ্গি ভঙ্গি করে হাত নাড়লেন। কিছুক্ষণ সবাই চুপ। সেই লামাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে নিচু হয়ে মাটির ওপর আঙ্গুল দিয়ে একটা দাগ টেনে দিয়ে একটা বাধা তৈরি করে দিলেন। ঘোড়াপাক আরো কিছুটা এগিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। যখন তারা এই বাধা টের পেল তখন ক্রুদ্ধ স্বরে গর্জন করতে লাগলো। পরপর কয়েকটা ঘোড়াপাক একসাথে দাঁড়িয়ে ক্রুদ্ধ স্বরে গর্জন করে চলেছে। তাদের খুরগুলো মাটিতে আছাড়ি বিছাড়ি দিয়ে ধুলো উড়িয়ে যাচ্ছে। সেই ধুলো এই রাতের চাঁদের আলোয় ভরা আকাশকে ঢেকে দেবার জোগাড় করেছে। সে দৃশ্য দেখতে দেখতে ধুবালের চোখ বিস্ফারিত হয়ে আসছিল। সেই মুখের দৃষ্টি কি অদ্ভুত ভয়ঙ্কর। সেই দৃষ্টিতে আর গোটা মুখ থেকে কেবল রাগ ঝরছে। ঝকঝকে সাদা দাঁত আর কালো কুচকুচে চোখ দেখে ধুবালের বুকের ভেতরটা কেঁপে উঠল। লামা সঙ্গে না থাকলে সে এক্ষুনি ছুটে গ্রামের দিকে চলে যেত। তাদের শরীরের প্রতিটা অঙ্গ জানিয়ে দিচ্ছে যে তারা কতটা শক্তি ধরে, কিন্তু কোনো এক অজানা কারণে তারা কোনো মতেই একটা জায়গার পর আর এগোতে পারছে না। লামা এবার গ্রামের সীমানা ছাড়িয়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালেন। আমি আদেশ করছি, তোরা ফিরে যা। তোরা এই গ্রামে ঢুকতে পারবি না। এই গ্রাম আর তোদের আওতায় নেই। আমি এই গ্রামকে বজ্রযোগের কবজে বেঁধে দিয়েছি। তোরা এদিকে আর এক পা বাড়ালেও ওই শাপলিং নদীতে বন্দী হয়ে যাবি। লামার গলার স্বর শুনে সবকটা ঘোড়াপাক একসাথে প্রচন্ড আক্রোশের সাথে তার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকার পরে তাদের হাতে উঠে থাকা ছিপগুলো আপনা আপনি নিচে নেমে এলো। তারা কেমন যেন মোহাচ্ছন্নের মতো পেছনের দিকে ঘুরে সেই জঙ্গলের দিকে ফিরে যেতে লাগলো। ধুবাল 24 ঘন্টার মধ্যে এই দ্বিতীয়বার অবাক হলো। লামার দিকে তাকাতেই সে দেখতে পেল তার চোখ দুটো কেমন যেন উজ্জ্বলভাবে যেন জ্বলছে। এই চাঁদের আলোতে বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর তিনি আবার স্বাভাবিক হয়ে এলেন। ওদের আমি আটকাতে পেরেছি ধুবাল। এ কাজ একা তিলকের নয়। সে কোনো এক যক্ষিণীকে কাজে লাগিয়েছে তোদের ওপর প্রতিশোধ নেবে বলে। সেই যক্ষিণীরই বাহন বলতে পারিস এই ঘোড়া পাক। তবে সেই যক্ষিণীকে তিলক কিভাবে বশ করলো তা আমি জানি না।
তবে এটুকু জানি যে আজ রাতে ওরা আর ফিরে আসবে না। দুবাল ফিরে গিয়ে গ্রামের সমস্ত মানুষকে এই ঘটনা জানালো। সেদিন সারা রাত গ্রামের মানুষ আর লামা ওই রাস্তার কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু ঘোড়া পাকের দল আর ফিরে এলো না। বোধহয় তিলক বুঝতে পেরেছে তার পাঠানো ঘোড়া পাকের দলকে কেউ ফিরিয়ে দিয়েছে, তাই সে আর তাদের পাঠাতে সাহস করেনি। তোমরা সকাল হলে একবার ওই জঙ্গলে গিয়ে দেখবে তিলককে পাও নাকি। আমি এখন ফিরে যাচ্ছি। ভোর হয়ে আসছে, এখন আর তারা আক্রমণ করবে না। তাদের ক্ষমতা কেবল রাতেই বৃদ্ধি পায়। যদি প্রয়োজন হয় আবার আমায় ডাকবে। তবে সাবধান, ওই জঙ্গলে পূর্ণিমার রাতে কখনোই কেউ যেও না। সকালের আলো ফুটতেই সবাই লাঠি সোটা নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করল। কিন্তু জঙ্গলে প্রবেশ করার পর তারা যেটা দেখতে পেল তা ভয়ঙ্কর বললেও কম হয়। তিলকের দেহটা টুকরো টুকরো করে একটা গাছের চারপাশে মাটির উপর পড়ে আছে। তার শরীরটাকে যেন খুর দিয়ে থ্যাতলানো হয়েছে। তার মাথাটা এমনভাবে থেতলে গেছে যে মুখ ভালোভাবে চেনা যায় না। গ্রামের মানুষ এর কোনো কারণ বুঝতে পারল না। তারা বুঝতে পারল না তিলকের পাঠানো সেই ঘোড়া পাকের দল শেষে তাকেই আক্রমণ করল কেন। কিন্তু এর পরের পূর্ণিমা পর্যন্ত তাদের গ্রামে আর কোনো উপদ্রব হলো না। এমনকি পূর্ণিমার রাতেও তারা গ্রামের রাস্তায় পাহারা বসিয়েছিল। সেই দলের কারোর কোনো ক্ষতি হলো না। তারা বুঝতে পারল ওই ঘোড়া পাকের এত বছর পর জেগে ওঠার একমাত্র কারণ তিলক খুড়ো। তিলক তার বউয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এত কিছু করেছে, তবে তিলকের মৃত্যুর সাথে সাথেই তারাও হয়তো আবার ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই ভয়ানক ঘোড়া পাকের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা গ্রামের কারোর ছিল না। তাই তারা খালি পূর্ণিমার রাতেই নয়, পূর্ণিমার দিনের বেলাতেও সেই সাপলিংয়ের জঙ্গলটা এড়িয়ে চলত। তবে মাঝে মাঝে যদি কেউ সন্ধেবেলা সাপলিংয়ের জঙ্গলের কাছাকাছি গিয়ে পড়ত, তাহলে সে দেখতে পেত জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কতগুলো ছায়া মূর্তি। তাদের শরীরের নিচের অংশটা ঘোড়ার মতো আর উপরের অংশটা মানুষের মতো। ক্ষীরোদের মৃত্যু দিয়ে যে বিভৎস ভয় শুরু হয়েছিল এই গ্রামে, তা তিলকের মৃত্যুর সাথে সাথেই শেষ হলো ঠিকই, তবে ঘোড়া পাকের প্রেত এখনো সাপলিংয়ের জঙ্গলেই থাকে। আর ওদের থাকার কারণ জানে না সেই লামা। জীবনের যন্ত্রণায় জ্বলতে থাকা এক যক্ষিণী আজও তার প্রতিশোধের অপেক্ষায় আছে, খালি তাকে ডেকে জাগানোর অপেক্ষা। যেদিন সে আবার আসবে সেদিন আবার রক্তে রেঙে উঠবে চাঁদের আলো, আর দল বেঁধে এগিয়ে আসবে কয়েকটা ছায়া মূর্তি, যাদের ওপরটা মানুষের মতো আর নিচের অংশটা ঘোড়ার মতো। ওরা এখনো আছে সেই পাহাড়ের কোলে ছোট্ট সাপলিংয়ের জঙ্গলে। কেউ দেখতে চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। গ্রামের নাম লাজপুরা। শুনছিলেন আমাদের আজকের গল্প সুকান্ত দাশের কলমে কুহেলির প্রহেলিকা। আমাদের আজকের গল্পের লেখক সুকান্ত দাশের জন্ম 1995 সালের 16 অক্টোবর হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। ছোটবেলা থেকেই তার গল্প পড়া আর লেখার প্রতি ঝোঁক। স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা ছাপার অক্ষরে আসে পাতাদের সমাহার নামে। এরপর পড়াশোনা আর কাজের সাথে লেখালেখি হারিয়ে গেলেও গল্প পড়া থেমে থাকেনি। 2019-এ করোনা পরিস্থিতিতে আবার ফেসবুক পেজে ব্লগ লেখার মাধ্যমে লেখার জগতে প্রত্যাবর্তন।
বিভিন্ন ফেসবুক পেজে ওনার কবিতা আর গল্প সংকলনে লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভিন্ন ইউটিউব অডিও চ্যানেলে তার লেখা গল্প শোনা যায়। আপনারাও আপনাদের লেখা আমাদেরকে মেল করে পাঠাতে পারেন। আজকের গল্পের মূল ভাবনায় ঐন্দ্রিলা সামন্ত, গল্প পাঠে এবং আবহ পরিকল্পনায় আমি অভিজিৎ, এবং বিভিন্ন চরিত্রে শুভঙ্কর, সৌরভ, নীল, ঝিনুক, রজত, রমাকান্ত, বাপন ও অভিজিৎ। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, গল্পে থাকুন।